জনৈক প্রেমিক প্রথম পর্ব। বাড়ি ভর্তি মেহমানদের সামনে আমার বর আমাকে চড় মারল। আধ ঘন্টাও হয়নি আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যেই নতুন বর তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আমি লজ্জায় অপমানে মাথা নিচু করে আছি। হাজার চেষ্টা করেও অবাধ্য চোখের নোনা জলকে আটকাতে পারলাম না। ঠিকরে বেরিয়ে এলো চোখের গহর থেকে। আত্মীয় স্বজনরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে আমার মা আর ছোট বোনও অন্যতম। ভাগ্যিস বাবা এখানে নেই, থাকলে কিভাবে সহ্য করত তার বড় পরীর অপমান। যার হাতে নিজের পরম আদরের কন্যাকে তুলে দিয়েছে, সেই রক্ষকের কাছ থেকে এমন ব্যবহার দেখলে বাবা নিশ্চয়ই মূর্ছা যেত। মাত্র হওয়া আমার স্বামীর এমন ব্যবহারের কারণ হলো আমি তার চাচাতো ভাই প্রত্নকে জানোয়ার বলেছি, যাকে সে নিজের আপন ভাই মনে করে, আর যে সম্পর্কে আমার প্রাক্তন প্রেমিক। আমার প্রাক্তনকে সকলের সামনে জানোয়ার সম্বোধন করার কারণ হলো বিয়ে পড়ানোর পর থেকেই সে আমার সঙ্গে দেওরসুলভ ফাজলামো করছে, যা আমার দৃষ্টিতে মোটেও শোভনীয় নয়। যার সঙ্গে একসময় আমার গভীর প্রেম ছিল, সে কেন আমার সঙ্গে এমন ফাজলামো করবে? হোক না আমাদের মাঝে এখন আর তেমন সম্পর্ক নেই, তবুও একসময় যে আমাকে পাগলের মতো ভালোবাসত, সে কি করে হাসি ঠাট্টাগুলো করছে, যেন আমাদের মধ্যে কখনোই কোনো সম্পর্কই ছিল না। আমার মনে হচ্ছে ও আমাকে কখনো ভালোই বাসেনি, ধোঁকা দিয়েছে আমায়। ব্যাস, এই ধারণাটাই আমার মনে রাগকে উদ্রেক ঘটালো। আমি নিজের রাগ কখনোই সামলাতে পারি না। মুখ ফসকে খানিকটা জোরে বেরিয়ে যায় শব্দটা, জানোয়ার। শব্দটা আমার প্রাক্তনের কান ভেদ করে আমার স্বামীর কানে চলে যায়, আর তার শাস্তিস্বরূপ উনি আমাকে চড় লাগিয়ে দিলেন। এই মুহূর্তে আমি মাথা নিচু করে কাঁদছি। আমার মায়ের হয়তো এতক্ষণে আমার কথা মনে পড়ল। সে অপ্রস্তুত ভঙ্গিতে আমার হাত ধরে আমাকে কোথাও নিয়ে যেতে লাগলো। আমার নিজের ঘরে এনে বসিয়ে দরজা লাগিয়ে দিল। আমার চোখের জল মুছে দিতে দিতে বলল, কোনো দরকার ছিল ওয়াহাবের ভাইয়ের ওসব বলার? হ্যাঁ, খালি খালি কতগুলো মানুষের সামনে নতুন বর দিয়া অপমানিত হইলি। আমার ছোট বোন রিহা চেঁচিয়ে উঠল, মা, এতে আপুর দোষ কোথায়? আপুর ওই ভাইয়াটার ফাজলামো ভালো লাগছিল না, তবুও সে অমন করছিল। তো আপু তো তাকে বলবেই, সেই জন্য কি ওই লোকটা আপুকে সবার সামনে এভাবে চড় মারবে নাকি? কোনো ম্যানার্স নেই? নতুন বউকে কেউ এভাবে ট্রিট করে? মা রিহাকে থামিয়ে বলে, আগে নিজে ম্যানার্স শেখ। ওই লোক বলছিস কারে? সম্পর্কে তো দুলাভাই হয়। রিহা মুখ বাঁকিয়ে বলল, দুলাভাই? মাই ফুট। এরপর গটগট করে হেঁটে চলে গেল। মা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস ফেলল, বেয়াদব। এরপর আমার দিকে তাকিয়ে বলল, এমনে কাঁদিস না মা, জামাইয়ের একটু মাথা গরম, অন্যায় সহ্য করতে পারে না। আমি কাঁদতে কাঁদতে জবাব দিলাম, আর উনি যেটা আমার সঙ্গে করলেন সেটা কি অন্যায় ছিল না? ওনার ভাইকে জানোয়ার বলেছি বলে ওনার লেগেছে, অথচ উনি যে আমার গায়ে হাত তুললেন। মা আমাকে জিজ্ঞেস করলো, এখন কি করবি তাহলে হৃদি? আমি চোখের জল মুছে বললাম, আমি ওনার সঙ্গে যাব না। মা চোখ কপালে তুলল, যাবি না মানে? যত যাই হোক, ও তোর স্বামী। খালি ছোট একটা ভুলের কারণে এমন জিদ করা ভালো না মা, একটু বোঝার চেষ্টা কর। মা, ওনার এমন জঘন্য কাজকে তোমার ছোট একটা ভুল মনে হচ্ছে? শোন মা, সব কথার এক কথা, তোর তো যেতেই হবে ওর সঙ্গে, বিয়া হয়ে গেছে তোর। এখন তুই যদি জিদ ধরিস শ্বশুরবাড়ি যাবি না, তাহলে রিহার কি হবে একবার ভাব। ভবিষ্যতে ওর জন্য কোনো ভালো পাত্র পামু? আমার আর কিছুই বলার রইল না। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম মায়ের দিকে।
মা আমার ওড়নাটা মাথায় টেনে দিল ঠিকমতো। চোখ মুছে রেডি হইয়া নে, একটু পরেই তো বিদায়। আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মা আমাকে তবুও ওই লোকটার ঘরে পাঠাবেই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে লেপটে যাওয়া কাজল মুছলাম। যত পরিষ্কার করছি চোখের জলে ততই যেন লেপটে যাচ্ছে। বাবা আমার ঘরের সামনে দিয়ে বোধহয় যাচ্ছিল। এত দূর থেকেও আমার চোখের জল বারবার দৃষ্টি এড়াতে পারেনি। বাবা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে আয়নায় আমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে, কাঁদছিস কেন মা? তাহলে বাবার কানে এখনও খবরটা পৌঁছায়নি। আমি কিছু বলতে নিতেই হুট করে কোত্থেকে এসে ফুপি ঘরে ঢুকলো। আমার মুখের কথা কেড়ে নিয়ে বাবাকে বলল, ওই যে বিদায়ের সময় হয়ে গেছে, তাই কাঁদছে। তোদের ছেড়ে চলে যেতে হবে তো? বাবা দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে বলল, কাঁদিস না মা, তোর যখন ইচ্ছে হবে তুই তোর বাবা মায়ের কাছে চলে আসবি। আমি যাইয়া নিয়ে আসবো তোরে। আমি বাবার বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলাম। এতক্ষণে একটু শান্তি পেলাম আমি। পৃথিবীর সব সুখ যেন আল্লাহ আমার বাবার বুকে রেখে দিয়েছে। অবশেষে বিদায়ের মুহূর্ত এসেই পড়ল। আমি মাকে জড়িয়ে ধরলাম না, রাগবশত। একটাবার তাকালামও না মায়ের দিকে। বাবা রিহা অনেকক্ষণ ধরে কাঁদছে। বাবাকে শেষবার কবে কাঁদতে দেখেছিলাম মনে নেই। আমি সহ্য করতে পারছি না বাবার চোখের জল। বুকের ভেতরে যেন টর্নেডো বয়ে যাচ্ছে। ফুপুর চোখেও জল। এটা কি আসল নাকি কুমিরের কান্না? কুমিরের কান্নাই হবে। তার কাছ থেকে আমার জন্য মায়া মমতা আমি মোটেও আশা করি না। গাড়িতে আমার স্বামী নামক বদ মানুষটা আমার থেকে অনেকটাই দূরত্বে বজায় রেখে বসলো, যেন আমার ভয়ঙ্কর কোনো ছোঁয়াচে রোগ আছে। কোনো রকমভাবে ছোঁয়া লাগলেই ওনার কাছে চলে যাবে রোগটা। অবশ্য উনি কাজ ঘেঁষে বসলেই কি আর না বসলেই বাকি, তাতে আমার কিছুই যায় আসে না। এই মুহূর্তে ঘৃণা ছাড়া তার প্রতি আমার আর কোনো কিছু অবশিষ্ট নেই। প্রায় রাত 8টার দিকে জয়দেবপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি এসে পৌঁছালাম। এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে সময় লাগলো 10 মিনিটের মতো। ওখানে পৌঁছানো মাত্র মেহমান সহ বাড়ির সবাই এসে আমাদের গাড়ির সামনে ভিড় জমালো। ওয়াহাব গাড়ির ভেতরে থেকে হন হন করে বেরিয়ে গেল, আমাকে ফেলে রেখেই। কখনো কেউ কোশমিনকালেও শুনেছে বর নিজের নতুন বউকে রেখে একা একাই ঘরের ভেতরে ঢুকে যায়? আমার ননদ হাত ধরে আমাকে গাড়ির ভেতর থেকে বের করে ঘরের উদ্দেশ্যে নিয়ে চলল। মেহমানরা সবাই কানাকানি করছে বর কই গেল বলে। দু একজন বলাবলি করেছে ওয়াহাব নিশ্চয়ই নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, নয়তো নতুন বউ গাড়িতেই একা ফেলে কেউ ঘরের ভেতরে পালিয়ে যায়। একের পর এক ঘটনার সাক্ষী হয়ে আমারও এখন তাই মনে হচ্ছে, উনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না। বিয়ে ঠিক হবার 1 সপ্তাহের মাথায় আমাদের বিয়ে হলো। এই 7 দিনে উনি আমাকে একটাবারও ফোন দেননি, অথচ ওনার কাছে আমার ফোন নম্বর ছিল। ওনার মা অর্থাৎ আমার শাশুড়ি মা নিজ দায়িত্বে আমার ফোন নম্বরটা নিয়েছিলেন ওনাকে দেবার জন্য। যেদিন আমাদের বিয়ের কথা পাকাপাকি হলো সেদিন আমি প্রথম ওনাকে সরাসরি দেখেছিলাম। উনি হয়তো তাই দেখেছিলেন। সেদিন আমাদের কিছু সময় নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সারাটা সময় চুপ করেছিলেন। আমি কিছু বলতে নিলে উনি বসা থেকে উঠে চলে যান। আমি ভেবেছিলাম হয়তো উনি খেয়াল করেননি আমি কিছু বলবো, কিন্তু এখন মনে হচ্ছে ইচ্ছে করেই তিনি এই কাজটা করেছিলেন আমাকে ছোট করার জন্য, যাতে আমি বুঝতে পারি সে আমাকে পছন্দ করে না। আমি কত বোকা, তখন এসব মাথায় আসেনি আমার। প্রত্নর চিন্তায় আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি প্রত্নকে ছেড়ে ওয়াহাবকে আমার বিয়ে করতে হবে। আমার ভাবনায় ছেদ ঘটালো ওয়াহাব কই, ওকে ডাক কথাটা। আমার শাশুড়ি মায়ের কণ্ঠ। আমি এখন ওনাদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কখন বরণ করে তুলবে সে আশায়। আর
আমার পরম শ্রদ্ধেয় স্বামী আমাকে ফেলে রেখে পালিয়েছেন। আমার শাশুড়ি মায়ের পেছনে প্রত্ন দাঁড়িয়ে আছে, ওর ঠোঁটে বিদ্রূপের হাসি লেগে আছে। আমার করুণ পরিণতি ও হয়তো খুব উপভোগ করছে। মিনিট 15 খোঁজাখুঁজি করার পর ওনাকে পাওয়া গেল। নিজেদের বাড়ির ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। করুণা করে বরণের উদ্দেশ্যে আমার পাশে এসে দাঁড়ালেন। আমাদের বরণ করে ঘরে তোলা হলো। ঘরে ঢোকার পর আমার শাশুড়ি মা নিজে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। ওয়াহাবের রুমে নিলেন না, কারণ তখনও বাসর ঘর সাজানো হচ্ছিল। নিজেদের আলমারি থেকে একটা সবুজ রঙের শাড়ি বের করে আমার হাতে দিয়ে বললেন, শাড়িটা বদলে মুখ হাত ধুয়ে নে মা, তোর নিশ্চয় অনেক অস্বস্তি হচ্ছে এমন ভারী সাজগোজে থাকতে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি আবার বললেন, আমি খাবার নিয়ে আসছি, সেই কখন থেকে না খেয়ে আছিস। আমার কেন যেন চোখে জল চলে এলো। মনে হলো আমার নিজের মাই আমার সঙ্গে কথা বলছে। মায়ের কথা মনে পড়ে গেল ভীষণভাবে। বিদায়ের সময় মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছি ভাবতে আমার দম বন্ধ হয়ে এলো। বহু কষ্টে নিয়ন্ত্রণ করলাম আবেগকে। কেঁদে ফেললে কি না কি ভাববেন তিনি। মা দরজা ভিজিয়ে রেখে চলে গেল। উনি বেরিয়ে যেতেই কেউ একজন প্রায় ছুটে ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকানি লাগালো, প্রত্ন, ও এখানে কেন এসেছে? কেউ যদি দেখে ফেলে এর ফলাফল কত ভয়ানক হবে ও কি বুঝতে পারছে? আমি গলার স্বর কঠোর করে বললাম, তুমি এখানে কেন কেন এসেছো এ ঘরে? প্রত্ন বাঁকা হেসে বলল, তোমার সঙ্গে এখনও আমার অনেক হিসেব বাকি। প্রত্নের কথা শেষ হতে না হতেই কেউ একজন দরজায় খটখট শব্দ করল। মা কি ফিরে এলো এত তাড়াতাড়ি? বাইরে থেকে খটখটের শব্দ সঙ্গে কারোর মা মা শব্দধ্বনিও কানে এলো। কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না কারোরই। ওয়াহাব। এখন কি করব আমি? বিয়ের রাতেই আমার স্বামী আমাকে তার চাচাতো ভাইয়ের সঙ্গে যদি এক ঘরে দেখে, তবে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হবে এবং অসম্মানজনক হবে তা ভাবতেই শিউরে উঠলাম। আসল ঘটনাটা কি ছিল সেটা হয়তো কেউই বুঝতে চাইবে না। সম্মানহানি তো হবেই। ওয়াহাব নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে অবশ্যই চাইছি না। ডাকটা আরও একবার কানে এলো, মা দরজা খুলছো না কেন? আমি কি করব কিছু বুঝতে পারলাম না। প্রত্ন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ও নিজেও হয়তো বুঝে উঠতে পারেনি এমন কিছু হবে। আমি ওকে জোরে সোরে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। তারপর দরজা ভেজিয়ে রেখে বললাম, আমি না বলা পর্যন্ত বের হবে না। বাই চান্স তুমি যদি বের হয়েছো তোমার বড় ভাইয়ের সামনে, তোমায় খুন করব আমি। ও কোনো প্রত্যুত্তর করল না। আমি দরজা খুলে দিলাম। ওয়াহাবের মুখভঙ্গি দেখে কিছু বোঝা গেল না। উনি কি আমাকে দেখে অবাক হলেন নাকি বিরক্ত? মা হাতে একটা প্লেট ভর্তি খাবার নিয়ে ফেরত এলেন। ওয়াহাবকে দরজার সামনে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুই এখানে? কিছু লাগবে? ওয়াহাব খানিক আমতা আমতা করল, না আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বল। ও হো, কি যেন বলতে এসেছিলাম মনে পড়ছে না বলে ওয়াহাব দ্রুত পায়ে চলে গেলেন সেখান থেকে। মা ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রহস্যজনক মুচকি হাসলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, এ কি এখনও শাড়ি বদলাসনি কেন মা? আমি বললাম, এখনই বদলে নিচ্ছি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, জলদি হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমি মাথা ঝাঁকালাম। মা সামান্য হেসে চলে গেলেন। যাওয়ার সময় বললেন দরজাটা ভেতর থেকে লাগিয়ে নিতে। মা চলে যাওয়া মাত্রই প্রত্ন ওয়াশরুম থেকে বের হলো। এসে আমার হাত চেপে ধরল। আমাকে এভাবে ঠকালি কেন হৃদি? আমি ব্যঙ্গাত্মক হেসে বললাম, আমি তোকে ঠকিয়েছি নাকি তুই আমাকে ঠকিয়েছিস? প্রত্ন জবাব না দিয়ে অদ্ভুত চোখে চেয়ে রইল। আমি আবার বললাম, আমি কি জানতাম দেখতে এসে ওনারা বিয়ে ঠিক করে যাবেন? আমি তো একটাও জানতাম না ওনারা যে আমাকে দেখতে আসবে। তারা চলে যাওয়ার পরপরই এক মুহূর্ত দেরি না করে আমি তোকে ফোন করেছি, তখন তোকে সব খুলে বলেছি। অথচ তুই কি করলি? আমার সঙ্গে এমন বিহেভ করলি যেন সব দোষ আমার।
যেন আমি এসব কিছুর জন্য দায়ী। সেদিনের পর আমি তোকে কতবার ফোন করেছি, তোর কোনো ধারণা আছে? প্রত্যেকবার সুইচ অফ ছিল। গত 7 দিনে তুই আমাকে একটাবারও ফোন করিসনি, একটাবার যোগাযোগ করারও চেষ্টা করিসনি আমার সঙ্গে। আমার উপর দিয়ে কী পরিমাণ ঝড় গেছে এ দিনে, তোর কোনো ধারণা আছে? এদিকে বিয়ের টেনশন একদিকে, পরিবারের টেনশন আর একদিকে তোর টেনশন। আমি একা একা কী করব কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে তুই আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিস। বাবাকে যে তোর কথা বলবো সে সুযোগটাও তো তুই আমাকে দিসনি। তো আমার আর কি করার ছিল? কি করতাম আমি? উত্তর দে। প্রত্ন আরও শক্ত করে আমার হাত চেপে ধরল। তাই বলে তুই বিয়ে করে নিবি? নয়তো কি করতাম আমি? তুই কেন একটাবার আমার খোঁজ নিলি না? প্রত্ন হুট করে রেগে গেল। তুই আমাকে বলিসনি কেন 1 সপ্তাহ পরেই বিয়ের ডেট? কেন 1 মাস বলেছিলি? ওনারা প্রথমে 1 মাস পর বলেছিল, তাই বাসায় ফেরার পর তারা জানায় সামনে শুক্রবারই তারা বিয়ে পড়িয়ে ফেলতে চায়। প্রত্ন নিজের মাথা চুল টেনে ধরল। আমার সঙ্গে কেন এমন হলো হৃদি? কারণ তুই নিজের রাগ কন্ট্রোল করতে পারিস না। প্রত্ন ব্যঙ্গ করে বলল। আর আপনি? আমি জবাব দিলাম, আমিও তোর মতোই। এখন আমরা কি করব হৃদি? আমি বললাম, কেন এতক্ষণ যেটা করেছিস সেটাই। এতক্ষণ যেভাবে ভাবি ভাবি করেছিলি, ফাজলামো করেছিলিস, তেমনটাই করবি, তবে সারা জীবন। প্রত্ন চেঁচিয়ে উঠল, হৃদি! আমি বললাম, আমার ওপর চেঁচিয়ে কোনো লাভ নেই। আজকের এই পরিস্থিতির জন্য তুই নিজেই দায়ী। প্রত্ন চুপ করে তাকিয়ে আছে। আমি আবার বললাম, তোর জন্য আমি সবার সামনে অপমানিত হয়েছি, শুধুমাত্র তোর কারণে। তোর ভাই আমাকে বাড়ি ভর্তি লোকের সামনে চড় মেরেছে। প্রত্ন আমার গালের বাম পাশে হাত বুলাতে লাগলো। সরি আমার জন্য। আমি ওর হাত আমার গালের ওপর থেকে সরিয়ে দিয়ে বললাম, হ্যাঁ তোর জন্যই। এখন দয়া করে এই রুম থেকে বের হ। প্রত্ন রাগ দেখিয়ে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমার হাসি পেল। আমি নিজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আবার আমার জীবনে যারা আসে তারা আমার চাইতেও আরও 1 ডিগ্রি এগিয়ে থাকে এই ব্যাপারে। হাত মুখ ধোয়ার পরিবর্তে একেবারে গোসল করে নিলাম। গাড়িতে জার্নি করে গোসল না করলে আমার ভালো লাগে না। শান্তি লাগছে এখন। ভেজা চুল টাওয়েল দিয়ে পেঁচিয়ে খেতে বসলাম। খাওয়ার মাঝে একজন দরজায় নক করলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম বাইরে শ্রেয়া দাঁড়িয়ে। শ্রেয়া আমার ননদ, রিহার বয়সী। দুজনেই ইন্টার পড়ছে। আমাকে বাম হাত দিয়ে দরজা খুলতে দেখে শ্রেয়া বলল, সরি ভাবি, খাওয়ার সময় ডিস্টার্ব করলাম। আমি মৃদু হেসে বললাম, মোটেও না, ভেতরে এসো। শ্রেয়া ভেতরে ঢুকে বলল, ভাবি ভাইয়া এসেছিল? হ্যাঁ কিছুক্ষণ আগে। কেন বলো তো? শ্রেয়া বলল, তোমাকে ভাইয়া খুঁজছিল। কেন যেন? আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায়। আমাকে খুঁজছিল? আমি বললাম, কখন শ্রেয়া? এই তো আধ ঘন্টা হবে। ও, এর মানে তখন তিনি আমার শাশুড়ি মাকে নয় আমাকে খুঁজতে ঘরে এসেছিলেন। তবে মাকে খোঁজার অভিনয়টা কেন করলেন? কেনই বা খুঁজছিলেন উনি আমাকে? পুনরায় মারার জন্য? আবার কি ভুল করলাম কে জানে। আমাকে কিছু একটা ভাবতে দেখে হয়তো শ্রেয়া বলল, ভাবি তুমি আসলে ভাইকে যেমন ভাবছো সে তেমনটা নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে বুঝলে আমি তোমার ভাইকে কেমন ভাবছি? ও বলল, আসলে তোমার এখন ভাইকে খারাপ মনে হবারই কথা। তখন তোমাকে যেভাবে চড়। শ্রেয়া হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া আসলে অমন নয়। তখন যে কেন এমন করলো, আমার মনে হয় ভাইয়া তোমার ওপর কোনো কারণে রেগেছিল। সে আবার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই হয়তো। আমাকে চুপ থাকতে দেখে শ্রেয়া আবার বলল, কষ্ট পেও না ভাবি, তোমাকে মন খারাপ করে থাকতে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি আমার খুব পছন্দের, ভাইয়ারও। আমি জোরে হেসে দিলাম। তোমার ভাইয়ার পছন্দের কি না জানি না, কিন্তু তোমার বেশ পছন্দের সেটা বুঝতে পারছি। মন খারাপ করেছিলাম, কিন্তু এখন আর নেই। তোমার সঙ্গে কথা বলে মন ভালো হয়ে গেছে।
শ্রেয়া হেসে আমাকে জড়িয়ে ধরল। আরও নানা কথাবার্তা হলো আমাদের মাঝে। এই কয়েক মুহূর্তে ও খুব ফ্রি হয়ে গেল আমার সঙ্গে। ও ওর সম্বন্ধে অনেক কথাই বলল, আমিও মনোযোগ দিয়ে শুনলাম। রাত 11টার দিকে আমাকে ওয়াহাবের ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিছানাটাকেও। বিছানার মাঝখানে লাভ আকৃতির গোলাপের পাপড়ি সাজানো। ফুলের গন্ধে ঘরটা মমো করছে। আমি বিছানার এক কোণে গিয়ে বসে রইলাম। ওয়াহাব ঘরে এলো ঠিক 10 মিনিট পর। ঘরে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে বারান্দায় চলে গেল। আমি আর চোখে তাকিয়ে দেখি সিগারেট খাচ্ছে। যত সব বদ অভ্যাস। সিগারেট আমি 2 চোখে সহ্য করতে পারি না, অথচ আমার কপালে একজন সিগারেট খোর এসে জুটেছে। এখানটায় সিগারেটের গন্ধ এসে পৌঁছাচ্ছে না, তবুও খুব ধোঁয়া আসছে এমন ভান করে কাশতে লাগলাম। উনি পেছন ফিরে একবার আমার দিকে তাকালেন, এরপর পিষে সিগারেটটা নিভিয়ে ফেললেন। বারান্দায় দাঁড়িয়ে ওয়াহাব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমার অস্বস্তি লাগতে লাগলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, আপনি না কি আমাকে খুঁজছিলেন? আমার কথা বোধহয় ওনার কান অবধি পৌঁছালো না। উনি ঘোরগ্রস্তের মতো বললেন, তোমাকে এত সুন্দর লাগছে কেন? আমি খানিক মেজাজ খারাপ করে বললাম, এখন তো আমাকে সুন্দর লাগবে, সব পুরুষদেরই। আমার কথা শেষ করতে না দিতেই উনি লাইট নিভিয়ে দিলেন। তারপর আমার পাশে শুয়ে পড়ে বললেন, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি বাধ্য মেয়ের মতো একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়লাম। উনি মৃদু স্বরে বললেন, সরি হৃদি। সরি? সরি কেন বলছেন উনি? বিয়ের দিনই সবার সামনে আমাকে চড় মেরে অপমানিত করার জন্য? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই আবার বললেন, তোমার প্ল্যান সফল হতে দিলাম না, তাই সরি। আমি অবাক হলাম। আবোল তাবোল এসব কী বলছেন উনি? জিজ্ঞেস করলাম, প্ল্যান? কিসের প্ল্যান? উনি জবাব না দিয়ে ওপাশ ফিরে শুয়ে রইলেন। ওদিকে ফিরেই আবার বললেন, আমাদের পরিবারের একটা সম্মান আছে, আর এখন তুমি এই পরিবারের একটা অংশ। তাই এমন কিছু করো না যাতে এ বাড়ির সম্মান নষ্ট হয়। তাহলে কিন্তু আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। আমি আর সহ্য করতে পারলাম না। দুপুরে এত বড় অপমানের পর একটাবার ক্ষমাও চাইল না উনি। আবার এখন এমন সব কথা বলছে যেন আমি বিশাল কোনো অপরাধ করে ফেলেছি, আর আমার কারণে ভবিষ্যতে তাদের পরিবারের সম্মান নষ্ট হবে। আমি বিছানা থেকে লাফিয়ে নেমে দাঁড়ালাম, তারপর চেঁচিয়ে উঠলাম, বিয়ে হতে না হতেই সবার সামনে শুধু শুধু আমাকে চড় মারলেন, আবার এখন বলছেন আমার জন্য ভবিষ্যতে আপনাদের পরিবারের সম্মান নষ্ট হবে? কেন? কি করেছি আমি? কি এমন ক্ষতি করেছি আমি আপনাদের যে আমার কারণে আপনাদের পরিবারের সম্মান নষ্ট হবে? উনি উঠতে উঠে দাঁতে দাঁত চেপে বললেন, আস্তে কথা বলো, সবাই শুনবে। আমি পরোয়া করি না এমন ভাব করে বললাম, শুনুক, তাতে আমার কি যায় আসে? তখন সবাই আপনার আসল রূপটা তো দেখলই, এখন আবার দেখুক। ওয়াহাব ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তাতে একটুও টললাম না। এমনিতেই আমি শান্ত মানুষ, তবে রেগে গেলে কোনো কিছুই পারোয়া করি না। আমি আবার বললাম, আসলে তখন আমিই ভুল বলেছিলাম, প্রত্ন নয়। আসল জানোয়ার তো আপনি। ওয়াহাব যেন বিস্ময়ে সপ্তম চূড়ায় পৌঁছে গেল। আমি জানোয়ার? হ্যাঁ, আপনি। নয়তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার সদ্য বিয়ে করা বউকে মারে? উনি রেগে ওনার পাশের টেবিলের ওপর থাকা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে মারলেন। তাতে যেন আমার মেজাজের আগুনে ঘি ঢালা হলো। আমার কি হলো জানি না, পাশের ওয়ার্ড্রবের ওপর একটা ছোট টেবিল ক্লক রাখা ছিল, সেটা তুলে একদম ওনার বরাবর ছুঁড়ে মারলাম। ভাগ্যিস ওনার গায়ে লাগেনি, লাগলে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত নিশ্চয়ই। ওয়াহাব হয়তো ভাবতেও পারেনি আমি এমনটা করতে পারি। বিস্ময়ে ওনার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। উনি মিনমিন করে বললেন, আমি ভাবতাম আমি পৃথিবীর সবথেকে বেশি রাগী মানুষ। বেশি রাগ হলে আমি ধরে রাখতে পারি না, কেঁদে ফেলি। এখনও বোকার মতো তাই করলাম। উনি হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি নিশ্চিত উনি আমাকে মারধর করতেই আসছেন। আমি দৌড়ে গিয়ে ভাঙা ফুলদানিটা তুলে উঁচিয়ে ধরলাম, খবরদার আমার কাছে আসবে
এসেছেন তো। ওয়াহাব স্থির হয়ে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওখানে। আমি আবার বললাম, আপনি এ ঘর থেকে বের হন, জলদি। উনি এক পাও নড়ল না। ওনাকে দেখে মনে হচ্ছে উনি বুঝতে পারছেন না আমি কি করছি। আমার হাসি পেল। একটা মোক্ষম সুযোগ পেয়েছি প্রতিশোধ নেবার, এটাকে তো হাতছাড়া করা যায় না। আপনি বের না হলে আমি কিন্তু সত্যি সত্যি আপনার মাথা ফাটিয়ে ফেলব। ওয়াহাব ঘোরগ্রস্তের মতো ঘর থেকে বের হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, এরপর ফুলদানিটা ফেলে এগিয়ে গেলাম দরজা লাগাতে। তখনই ওয়াহাব দরজার বাইরে থেকে উঁকি মারলেন। আমি তোমাকে মারতে আসছিলাম না রিদি, তাহলে কেন আসছিলেন? উনি আচমকা ভেজা বিড়াল বনে গেলেন তোমাকে জড়িয়ে ধরতে, তুমি কাঁদছিলে তাই। আমি বললাম, আপনার লজ্জা করে না? মেরে অপমান করে আবার দরদ দেখাতে আসেন। দুপুরের ওই ঘটনাটার জন্য তোমার কিন্তু দোষ ছিল রিদি। ওনার বকবকানি আমার সহ্য হলো না। আমি ঠাস করে ওনার মুখের উপর দরজা লাগিয়ে দিলাম। উনি দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, কেউ দেখে ফেললে তাকে আমি কি বলবো রিদি? আমি বলবেন বিয়ের দিনই আমার বউয়ের গায়ে হাত তুলেছি, তাই সে আমাকে বাসরঘর থেকে বের করে দিয়েছে। বাইরে থেকে আর কোনো কথা ফেরত এলো না। উনি বোধহয় চলে গেছেন। এবার আমি শান্তিতে ঘুমাবো। হঠাৎই ফ্লোরটায় নজরে এলো। ফুলদানি ঘড়ি দুটোই ভেঙে চৌচির। এমন ভাঙাচোরা শব্দে বাড়ির কেউ এলো না কোনো খবর নিতে। বাড়ি ভর্তি মেহমান, সবাই এখনও ঘুমোয়নি। তাদের মধ্যে বাচ্চা কাচ্চাও অনেকগুলো। ওদের চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে এ ঘর ও ঘর থেকে। তারা হয়তো ভাবছেন বাচ্চারাই জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। যাই হোক, আমি ভাবছি কেউ আবার ওয়াহাবকে বাইরে দেখে ফেললো না তো। তখন যদি ওয়াহাব সম্পূর্ণ আমার দোষ দিয়ে দিলে দেবে, তাতে আমার কি হবে? আমি কালই চলে যাব এ বাড়ি ছেড়ে। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। নির্ঘাত পাগল হয়ে যাব আর একদিনও থাকলে। নিজের ওপর প্রচণ্ড রাগ হতে লাগলো আমার। কেন যে মায়ের ওপর রাগ করে ওনার সঙ্গে চলে এলাম। অপমানিত তো হলাম, সেই সঙ্গে বদনামও ফ্রি। ফ্লোরে আবর্জনা পরিষ্কার করে ঘরের কোণে রাখা ঝুড়িতে ফেললাম। নয়তো কাল সকালে যদি আমার শাশুড়ি মা দেখে জিজ্ঞেস করেন ঘরের এই অবস্থা কেন, তখন আমি আবার কি উত্তর দেব? সকালে ঘুম ভাঙল আমার ননদের ডাকাডাকিতে। উঠে দরজা খুলে দিলাম। শ্রেয়া আমাকে দেখে বলল, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং, ঘরে এসো। শ্রেয়া বলল, না না ভাবি, আমি বাইরেই ঠিক আছি। আমি ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলাম। কে বলেছে তুমি বাইরে ঠিক আছো? শ্রেয়া ভেতরে ঢুকেই বলল, ভাইয়া কোথায় ভাবি? আমি ভুলেই গিয়েছিলাম ওয়াহাবের কথা। কাল রাতের পর তো উনি এই ঘরে আসেননি। উনি এখন কোথায় কে জানে। শ্রেয়াকে বললাম, এই তো কিছুক্ষণ আগেই কোথায় যেন বেরোলো। ও আচ্ছা ভাবি, চলো, মা তোমাকে খেতে ডেকেছে। আমি হাত মুখ ধুয়ে শ্রেয়ার সঙ্গে খেতে গেলাম। গিয়ে দেখি ওয়াহাব টেবিলে বসা। আমার চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল। ওয়াহাবকে দেখে শ্রেয়া বলল, এত সকালে কোথায় গিয়েছিলে ভাইয়া? ভাবি বলল, তুমি নাকি কোথাও বেরিয়েছো? ওয়াহাব আমার দিকে আর চোখে তাকিয়ে শ্রেয়াকে বলল, হাঁটতে বেরিয়েছিলাম, ওই যে মর্নিং ওয়াক। ও। খাবার টেবিলে আর তেমন কোনো কথাবার্তা হলো না। খাওয়া শেষ হলে টেবিল গোছাতে আমার শাশুড়ি মাকে সাহায্য করতে গেলে তিনি আমাকে নিষেধ করলেন, নতুন বউ, কোনো কাজ করার দরকার নেই, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি জোর করে কাজ করতে গেলে আমাকে ধমক দিলেন। ধমক খেয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে ঢুকতে কোত্থেকে প্রত্ন দৌড়ে এসে একটা কাগজ ছুঁড়ে মারল। কাগজটা ওঠানোর সময় দেখলাম ওয়াহাব বড় বড় কদম ফেলে এই ঘরেই আসছে। আমি দ্রুত কাগজটা উঠিয়ে আমার শাড়ির আঁচলে লুকিয়ে ফেললাম। ওয়াহাব ঘরে ঢুকে ওয়ার্ড্রবে ড্রয়ারে কী যেন খুঁজতে লাগলো। তারপরে না পেয়ে চলে যেতে লাগলো। যেতে আকস্মিক পেছন ফিরে তাকিয়ে আমার উপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমি বুঝতে বাকি রইল না কেন। আমি ওনার ওপর থেকে চোখ ফিরিয়ে নিলাম। উনি চলে যাওয়ার পর দরজা আটকে কাগজটা খুললাম। সেখানে লেখা, হৃদি, শ্রাবণ ভাইয়া আমাদের ব্যাপারে সব জেনে গেছে। গতকালে এই জন্যই তোকে চড় মেরেছে। আমাকে জানোয়ার বলেছিস বলে নয়। শ্রাবণ ভাইয়া অ্যাঙ্গার ইস্যু আছে, আর তাই তার সদ্য বিয়ে করা বউ
তারই চাচাতো ভাইয়ের প্রেমিকা সেটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। আমাদের দুজনের ওপরই অনেক রেগেছিল, আর সেই রাগটা তোর উপর ঝেড়েছে। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস শ্রাবণ ভাই কেমন প্রকৃতির। এমন লোকের সঙ্গে তুই কখনো ভালো থাকতে পারবি না। আমাকে ক্ষমা করে দে হৃদি। আমি জানি তুই আমাকে ভুলতে পারিসনি, তুই আমাকে এখনও ভালোবাসিস। তুই চাইলে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি। তবুও প্লিজ চল, আমরা দুজন অনেক দূরে কোথাও চলে যাই। আমরা অনেক ভালো থাকবো দেখিস, আর কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। আমি তোর অপেক্ষায় থাকবো। ওয়াহাবকে কি ওরা শ্রাবণ বলে ডাকে? হবে হয়তো ডাকনাম, সেটা মোটেও এখন আমার কাছে মুখ্য বিষয় নয়। আমি দুশ্চিন্তা করছি প্রত্নকে নিয়ে। সেদিন নিষেধ করার পরও ও এমন কেন করছে? আমি ওর ভাইকে মানি আর না মানি, ও কেন কোন আক্কেলে নিজের চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পালানোর প্ল্যান করছে? না, জলদি ওর সাথে আমার কথা বলা দরকার। কিন্তু এখন থেকে আমি ওকে কোথায় খুঁজবো? আজ বৌভাত, বিধায় পার্লার থেকে লোকজন এসেছে আমাকে সাজাতে। প্রথমে আমি চাইনি সাজতে, আমার শাশুড়িমা এসে জোর করলেন, এই কটা দিনই তো শুধু সাজগোজ করবি। আমি আর নিষেধ করিনি। আজকের দিনটাই তো, এরপর তো আমি চলেই যাব। একটা ভুলকে প্রশ্রয় দিয়ে সারা জীবন থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজে যা ভুল করার করেছি। ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলের পরিমাণটা আর বাড়াতে চাই না। এখান থেকে বিদায় হয়ে আমি কেরিয়ার গড়ায় মনোযোগ দেব। বর্তমানে আমি অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত। পড়া শেষ করে প্রথমে, এরপরে ক্যারিয়ারের দিকে এগোবো। সেই কখন থেকে বসে বসে সেটা ভাবছি। সাজানো শেষ হচ্ছেই না। এখন ভদ্রমহিলা আমার চোখে আইশ্যাডো পরাচ্ছেন। আমি বারবার করে বলছি হালকা সাজাতে। কি জানি কেমন সাজাচ্ছে। আমি চোখ বন্ধ রেখেই জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে আপু? এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। এই নিয়ে 3বার জিজ্ঞেস করলাম। 3বারই তিনি 5 মিনিট জবাব দিলেন। আমি তপ্ত নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, প্রত্নর সঙ্গে অতি দ্রুত দেখা করা দরকার। অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে হবে ওর কাছ থেকে। ওকে সাবধান করতে হবে, ও যেন আর কখনো আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা না করে। অবশেষে সাজানো শেষ হলো। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। শ্রেয়া ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওয়াও ভাবি, তোমাকে নীল জামদানিতে কি মানিয়েছে। আমি মুচকি হাসলাম। শ্রেয়া আবার বলল, ভাবি ঘোমটা দাও। কেন? অবিবাহিত লাগছে। আমি শব্দ করে হাসলাম। ঘোমটা দুলে বিবাহিত লাগবে? শ্রেয়া মাথা নাড়ালো। দাও না ভাবি। আমি ঘোমটা টেনে নিয়ে বললাম, হয়েছে? শ্রেয়া গাল ভরে হাসলো। হ্যাঁ, এবার বউ বউ লাগছে। এখন বাড়িতে যেসব মেহমান আছে সবাই শ্রেয়াদের নিকটাত্মীয়। দূরের আত্মীয় স্বজনরা 1-2 করে আসতে শুরু করেছে। ছাদে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। সেখানে বর-বউয়ের বসার ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে বোধহয়। সময় তো বেশি নেই। চিঠি দিয়ে প্রত্ন কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। দরকারের সময় ও সবসময় উধাও হয়ে যায়। বলতে না বলতেই শ্রেয়া এসে গেল। ভাবি, মা তোমাকে ডাকছে। শ্রেয়াকে অনুসরণ করে ডাইনিং রুমে যেতেই দেখলাম মা টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছেন। আমাকে দেখে মা হেসে বললেন, বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। আকস্মিক আমার মনে প্রশ্ন জড়ালো, আমার শাশুড়ি মা কি জানেন বিয়ের দিনই তার ছেলে আমাকে সবার সামনে চড় মেরেছে? মা আবার বললেন, আয় আয়, জলদি বস, তোদের খাইয়ে দিয়ে আমি আবার ওদিকটা যাব। অনেক কাজ বাকি এখনো। আমি শ্রেয়া দুজনে 2টো চেয়ারে টেনে বসে পড়লাম। মা আমাকে খাইয়ে দিতে নিলেন। আমি বললাম, আপনার কষ্ট করে খাইয়ে দিতে হবে না মা, আমি নিজেই খেয়ে নেব। মা ভ্রু কুঁচকালেন। কষ্ট কিসের? এই ভারী গয়না গাটি নিয়ে তুই নিজে খাবি কিভাবে? তাও ঠিক। তাই আর কথা বাড়ালাম না। মা আমাকে খাইয়ে দিতে দিতে বললেন, শ্রেয়া, তোর ভাবিকে একা ছাড়িস না, সাথে সাথে থাকিস। বাড়ি ভর্তি লোকজন, নতুন জায়গা, কাউকে চেনে না মেয়েটা। শ্রেয়া বলল, আচ্ছা মা।
মা আবার বললেন, শ্রাবণ কোথায় রে? অনেকক্ষণ ধরে দেখছি না। শ্রেয়া উত্তর দিল, জানি না মা, ভাইয়াকে তো লাস্ট ব্রেকফাস্টের সময় দেখেছিলাম। মার কপালে চিন্তার ভাঁজ পড়ল। খাওয়া শেষ হলে মা আমাকে বললেন, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শ্রেয়ার সঙ্গে ছাদে যাস কেমন? আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম। শ্রেয়া বলল, ভাবি তুমি তোমার ঘরে গিয়ে বসো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? শ্রেয়া জবাব দিল, ভাইয়া কোথায় দেখতে। ভাইয়াকেও তো তোমার সাথে আসতে হবে। ও আচ্ছা। শ্রেয়া একটা কথা জানার ছিল। কি ভাবি? আমি বললাম, তোমার ভাইয়ার নাম কি শ্রাবণ? শ্রেয়া উচ্চস্বরে হাসতে লাগলো, যেন এর চেয়ে মজার কিছু ও কখনো শোনেনি। আমি বললাম, হাসছো কেন? শ্রেয়া বলল, ভাবি তুমি তোমার হাজবেন্ডেরই নাম জানো না? আমি বললাম, বলো না। শ্রেয়া হাসি থামিয়ে বলল, হ্যাঁ। তাহলে যে আমাদের বলা হয়েছিল ওনার নাম ওয়াহাব আহমেদ। শ্রেয়া আবার হাসলো, ওটা তো ভালো নাম, ওসব নাম সার্টিফিকেটে থাকে, আর শ্রাবণ ডাক নাম। আচ্ছা ভাবি, জানো আমার ভালো নাম কি? আমি জিজ্ঞেস করলাম। কি? ওয়াসিদা আহমেদ। বাহ, সুন্দর নাম। শ্রেয়া হেসে বলল, ভাবি তোমার ভালো নাম কি? আমি বললাম, আমার কোনো ভালো নাম নেই, আমার একটাই নাম সবখানে, হৃদি শেখ। এটাই ভালো। বলে শ্রেয়া আবার উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। তারপর হাসি থামিয়ে বলল, নয়তো দেখা যেত ভাইয়াও তার বইয়ের নাম জানে না। এখানে এসে বসে আছি আধ ঘন্টা হলো। ছাদে বেশ বড় করেই আয়োজন করা হয়েছে। এক পাশে খাওয়ার ব্যবস্থা, আরেক পাশে বর বউয়ের বসার। আত্মীয় স্বজনরা যারা এসেছিলেন তারা বউ দেখার পর নিজেদের মধ্যে মন্তব্য করছেন। আমার ব্যাপারে তারা ঠিক কী মন্তব্য করছেন তা বোঝা যাচ্ছে না। ওয়াহাব ওরফে শ্রাবণ এসে বসেছে 5 মিনিট হলো। এতক্ষণ কোথায় ছিলেন তিনি কে জানে। হঠাৎ কোত্থেকে শ্রেয়া এসে ফিসফিসিয়ে বলল, ভাই, প্রত্ন ভাইকে কারা যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে, এখন হাসপাতালে ভর্তি। আমার ভয় ভয় করতে লাগলো। কারা মারল প্রত্নকে? এমন একটা সংবাদ শুনে শ্রাবণের মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না, শুধু ছোট্ট করে বললেন, তাই নাকি? বলে আচমকা আমার দিকে তাকালেন। ওই দৃষ্টিতে কী ছিল জানি না, ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শ্রেয়া বলল, ভাইয়া তুমি জানো প্রত্ন ভাইকে কারা মেরেছে? শ্রাবণ বললেন, আমি কি করে জানবো? শ্রেয়া বলল, ছোট চাচি অনেক কান্নাকাটি করছে, চাচুও আমাদের ফ্ল্যাটে এসে চেঁচামেচি করেছে আর বলেছে যে বা যারা তার ছেলেকে মেরেছে তাদের সবাইকে জেলের ভাত খাওয়াবে। শ্রাবণ বিরক্তিতে ভ্রু কুঁচকালেন। এসব কথা আমাদের ফ্ল্যাটে এসে বলার মানে কি? জানি না ভাইয়া, প্রত্নকে কে বা কারা মেরেছে তা আর কেউ না বুঝলেও আমার বুঝতে বাকি নেই। নিশ্চিত হওয়ার জন্য আমাকে নিচে শ্রাবণের ঘরে যেতে হবে। শ্রেয়া পাশেই দাঁড়িয়েছিল। ওকে ডেকে কানে কানে বললাম, শ্রেয়া আমাকে ওয়াশরুমে যেতে হবে। চলো ভাবি, ছাদে ওপাশে ঘরটাতে একটা টয়লেট আছে। না, নিচে যেতে হবে, আমার শাড়ির কুচি খুলে গেছে, ঠিক করতে হবে। শ্রেয়া বলল, ঠিক আছে চলো। আমাকে উঠতে দেখে শ্রাবণ শ্রেয়াকে ইশারা করে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি। আমি আর চোখে তাকিয়ে দেখলাম। শ্রেয়া মুখে বলল, ভাবি ওয়াশরুমে যাবে। বাহানা দিয়ে নিচে নেমে এলাম ঠিকই, কিন্তু শ্রেয়ার সামনে কিভাবে খুঁজব? শুধুমাত্র ওকে রুম থেকে বের করার উদ্দেশ্যেই বললাম, তোমার কাছে একটা নাপা এক্সট্রা হবে? মাথা ব্যথা করছে খুব। মায়ের কাছে বোধহয় আছে, দাঁড়াও আমি গিয়ে দেখছি। শ্রেয়া যাওয়ার পর চট করে দরজা লাগিয়ে জিনিসটা খুঁজতে লাগলাম। না, কোথাও নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি চিঠিটাকে বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম। এ ঘরে তেমন কেউই আসেনি আজ। সারাদিনে আমার শাশুড়ি মাও আসেনি। শ্রেয়া এসেছিল 2-3 বার, তাও আমাকে ডাকতে। শ্রাবণকে তো আমি একবারই আসতে দেখেছিলাম। পরে কি উনি আবার এসেছিলেন? কোনোভাবে কি চিঠিটা ওনার হাতে লেগে গেছে আর উনি প্রত্নকে? ব্যাপারটা মোটেও অস্বাভাবিক নয়। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ের আগে প্রেম ছিল বলে যে নিজের সদ্য বিবাহ করা বউকে চড় মারতে পারে, তার মতো লোকের পক্ষে ওই চিঠি পড়ার পর প্রত্নকে মারা একদমই স্বাভাবিক বিষয় না। আর ভাবতে পারছি না বাবা কেন আসছে না।
সেই 12টার সময় রিহা কল করেছিল, ওরা আসছে। এতক্ষণে তো এসে পড়ার কথা। যেভাবেই হোক বাবাকে আজ আমি সব জানিয়ে দেব। জানি না বাবা কেমন প্রতিক্রিয়া দেখাবে। বিয়ের দিনই কেন জানায়নি, হয়তো সেজন্য বকবেও। বকলেও বকুক, আজ না বললে আর কোনো দিনই বলা হবে না আমার। শ্রাবণ নামক বদরাগী মানসিক রোগীর সঙ্গে হয়তো সারা জীবন কাটাতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। মেহমানরা একজন দুজন করে চলে যেতে আরম্ভ করেছেন। অনেকেই বলেছে, মেয়ের বাড়ি থেকে কেউ এলো না মেয়ে জামাই নিতে? বাবারা এখনও কেন আসছেন না ভেবে আমার দুশ্চিন্তা হতে লাগলো। বাবাকে ফোন দিচ্ছি, রিং হচ্ছে, কিন্তু ধরছে না। গাড়ির আওয়াজে নিশ্চয়ই শুনতে পাচ্ছে না ফোনের আওয়াজ। এর মধ্যে আমার ননদ এসে দরজা ধাক্কাতে লাগলো। ভাবি, দরজা খোলো। দরজা খুলে দিতেই শ্রেয়া আমার হাত দুটো ট্যাবলেট বাড়িয়ে দিল। এ নাও, নাপা এক্সট্রা। তখন শ্রেয়াকে মিথ্যা বললেও নানান দুশ্চিন্তা এখন সত্যি সত্যি আমার মাথা ব্যথা করছে। শ্রেয়ার সঙ্গে ঘর থেকে বের হব তখনই আমার শাশুড়ি মা এলেন। আমাকে জিজ্ঞেস করলেন, বেয়াইরা রওনা দিয়েছেন কি না, তোকে ফোন করে জানিয়েছে নাকি মা? আমি জবাব দিলাম, হ্যাঁ মা, বাবারা তো 12টার পরপরই রওনা দিয়েছিলেন। একটা বার ফোন করে দেখতি তারা এখনও আসছে না কেন, বিকেল হয়ে গেল। যদিও আমি এর আগে অনেকবার কল দিয়েছি, তবুও আমার শাশুড়ি মায়ের কথায় আরেকবার ফোন করলাম। এবারও আগের মতোই আমি বললাম, রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না। তিনি বললেন, হয়তো জ্যামে আটকা পড়েছেন তাই দেরি হচ্ছে, তুই দুশ্চিন্তা করিস না। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বললাম, মা আজ ছাদে না গেলে হবে? ভীষণ মাথা ব্যথা করছে। না, আজ যেতে হবে না, তুই শুয়ে বিশ্রাম নে। আমার শাশুড়ি মা শ্রেয়ার সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে তিনি শ্রেয়াকে বললেন, তোর ভাইকে একটু ডেকে আনতো। ঘরের লাইট নিভিয়ে শুয়েছিলাম। ড্রয়িং রুম থেকে কারো চেঁচামেচির আওয়াজ কানে এলো। ভালো করে শোনা যাচ্ছে না কিছু। আবজা আবজা শুনতে যা বুঝলাম, প্রত্নর ব্যাপারে কথা হচ্ছে। বারবার দুটো শব্দ এসে ঘুরপাক কাটছে কথার মাঝে, প্রত্ন, শ্রাবণ। ওদের দুজনের ব্যাপারেই তো গুরুতর কী কথা হচ্ছে জানার জন্য আমি কৌতূহল বশত এগিয়ে গেলাম। আমি উঠে দরজা খুলে রুমের বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখলাম শ্রেয়ার সঙ্গে শ্রাবণ কথা বলতে বলতে ড্রয়িং রুমের দিকে এগোচ্ছে। শ্রাবণ বলছে, ওনারা আবার কেন এসেছেন? আর কিছু শুনতে পেলাম না। আমার আচমকা শ্রেয়া শ্রাবণের ছাদে বলা কথাগুলো মনে পড়ে গেল। শ্রাবণের ছোট চাচা চাচি কি এসেছেন তবে? ঘটনা জানার উদ্দেশ্যে আমি ড্রয়িং রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। এদিকে কেউ তাকালে আমাকে দেখে ফেলবে। অবশ্য কেউ তাকাবে বলে মনে হয় না। সবাই নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। কথা না বলে ঝগড়া বললেও হয়তো ঠিক হবে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু প্রত্নের বর্তমান অবস্থা। শ্রাবণ ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবাই থেমে গেল। একজন ভদ্রমহিলা শ্রাবণকে দেখিয়ে আমার শাশুড়ি মাকে বলল, ওকেই জিজ্ঞেস করো ভাবি, সত্যটা কি ওই বলুক। ভদ্রমহিলাটি সম্ভবত প্রত্নের মা আর শ্রাবণের ছোট চাচি। মা বললেন, তোমার কাছে কি প্রমাণ আছে রাশিদা? তুমি যে আমার ছেলের উপর এভাবে দোষ দিচ্ছ? প্রমাণ কেন লাগবে? এই বিল্ডিংয়ের প্রত্যেকটা লোকই শ্রাবণের মেজাজের ব্যাপারে অবগত। মা হঠাৎ গলার স্বর অতি কঠোর করে ফেললেন। আমার ছেলের রাগ একটু বেশি বলে এই না যে পৃথিবীর সব খারাপ কাজ এই করেছে। সহসা শ্রাবণের চাচি বিদ্রূপ করে হাসলেন। যেই ছেলে বিয়ের দিনই সবার সামনে বলতে গিয়ে আকস্মিক চুপ হয়ে গেলেন তিনি। তার দৃষ্টি লক্ষ্য করে সামনের দিকে তাকিয়ে দেখলাম শ্রাবণ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণের চোখগুলোকে অসম্ভব রকমের লাল মনে হচ্ছে বহু কষ্টে নিয়ন্ত্রণ করছে সেই নিজের রাগকে। মা ছোট চাচিকে জিজ্ঞেস করলেন, কি হলো, থেমে গেলে কেন? ছোট চাচি যেন চুপসে গেছেন, কোনো কথাই বের হচ্ছে না তার মুখ দিয়ে। আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। বাড়ির বড়রাও এত ভয় পায় ওনাকে? উনি তো আর বাঘভাল্লুক নন, বড় জোর কি করতে পারবেন উনি? আসল কথা হচ্ছে বাড়ির বড়রাই লাই দিয়ে ওনার রাগ আরও বাড়িয়ে দিয়েছে।
আমার শ্বশুর বাবা বেঁচে থাকলে হয়তো শ্রাবণ নিয়ন্ত্রণে থাকতেন। শ্রাবণ এই প্রথম মুখ খুললেন। চাচি, আপনি দয়া করে একটু পর পর আমাদের ফ্ল্যাটে এসে চেঁচামেচি করবেন না। বাড়ি ভর্তি মেহমান, তারা আপনাদের কথা শুনলে কি ভাববে একবার ভেবেছেন? আমার শ্বশুরবাড়ির মানুষও আসবে এখন। আমি চাই না আপনাদের কারণে তাদের সামনে আমাদের সম্মান নষ্ট হোক। ছোট চাচির মুখ লাল হয়ে উঠল অপমানে। তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। শ্রাবণ আবার বললেন, ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার ছেলেকে বলবেন অন্যের বউয়ের দিকে যেন চোখ তুলে না তাকায়। অন্যের বউকে নিয়ে দিবাস্বপ্ন দেখাটাও কিন্তু অসচ্চরিত্রতার মধ্যেই পড়ে। ছোট চাচিকে দেখে মনে হলো তিনি এখনও রেগে ফেটে পড়ে শ্রাবণকে উল্টাপাল্টা কিছু একটা বলে বসবেন, কিন্তু না, নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে ফ্ল্যাটের থেকে বের হয়ে গেলেন তিনি। মায়ের মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কিছু আঁচ করতে পেরেছেন। কোনো এক কারণে হয়তো ছেলেকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছেন না। শ্রাবণের কখন আমার ওপর চোখ পড়েছে জানি না। উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনাকে এড়িয়ে যাওয়ার জন্য আমি জলদি পায়ে পুনরায় রুমে চলে এলাম। রুমে এসে আমি দরজা লাগাতে নিতেই শ্রাবণ এসে এক হাত দিয়ে দরজা টেনে ধরল। আমি সরে গেলাম। উনি হঠাৎ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বললেন, নাও। দেখে মনে হচ্ছে ওষুধের প্যাকেট, তবুও জিজ্ঞেস করলাম, কি এটা? উনি বললেন, মাথা ব্যথার ওষুধ। ও, লাগবে না, খেয়েছি। উনি জিজ্ঞেস করলেন, ব্যথা কমেছে? হ্যাঁ। শ্রাবণ নিজের ওয়ার্ড্রবের ড্রয়ারে ওষুধের প্যাকেটটা রেখে দিয়ে বললেন, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিও। আমি মনে মনে হাসলাম, ভবিষ্যতে এ বাড়িতে থাকলে তো। শ্রাবণ চলে যেতে নিলে আমি পেছন থেকে বললাম, প্রত্নকে মারলেন কেন? শ্রাবণ থেমে পেছনে ঘুরলেন, কিন্তু জবাব দিলেন না। আমি আবার বললাম, কেন মারলেন প্রত্নকে? শ্রাবণ এবার উপহাস করে বললেন, কেন, কষ্ট হচ্ছে? ওনার বাঁকা কথা শুনে আমার মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থেকেই বললাম, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। মুহূর্তেই শ্রাবণের মুখাবয়ব ভয়ঙ্কর আকৃতি ধারণ করল। দুই চোখে রাগ স্পষ্ট। বড় বড় পা ফেলে আচমকা কাছে এসে এক হাতে আমার গাল চেপে ধরলেন। প্রেমিকের জন্য কষ্ট হচ্ছে খুব, তাই না? আমি অগ্নির দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। ছাড়ুন আমাকে। উনি ছাড়লেন না। ওভাবেই বললেন, ভবিষ্যতে যদি ওকে কখনো তোমার সঙ্গে যোগাযোগ করতে দেখি, এবার তো শুধু হাত পা ভেঙেছি, তখন একদম কবরে পাঠিয়ে দেব। আমি বাধ্য হয়ে আমার হাত দিয়ে ওনার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। একদিন আপনার এত রাগের জন্যই আপনার ভালোবাসার মানুষগুলোকে হারাবেন। শ্রাবণ আমার গাল থেকে নিজের হাতটা সরিয়ে নিল। এরপর অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ভালোবাসার মানুষগুলোকে হারাতে চাই না বলেই রাগ দেখায়। বলে এক মুহূর্ত দেরি করলেন না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবারা যখন এলেন তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাস্তায় নাকি জ্যাম ছিল, আবার তাদের ভাড়া করা মাইক্রো নষ্ট হয়ে যায়, তাই এত দেরি হলো। বাবার সঙ্গে ফুল কাকা আর আমার ছোট বোন রিহা এসেছে শুধু। ঘরে ঢুকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে সবাই কুশল বিনিময় করলেন। গতকালকে এসেছি নিজের বাপের বাড়ি ছেড়ে, অথচ মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে মাঝে। আমি বাবা আর রিহাকে জড়িয়ে ধরলাম। বাবা কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাবা জবাব না দিয়ে ঝাপসা চোখে চেয়ে রইলেন আমার দিকে। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন তার বড় মেয়েকে বিয়ে দিয়ে। আমি বাবাকে আবার বললাম, ও বাবা বলো কেমন আছো? বাবা বললেন, আমার বড় পরীকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো রে মা? আমি আর চোখের জল আটকাতে পারলাম না, কেঁদে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রিহাও কাঁদতে লাগলো। আমি বললাম, কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, এখন আর তোর আদর ভালোবাসার ভাগিদার কেউ নেই। রিহা গাল ফুলিয়ে বলল, আপু। আশেপাশে সবাই হাসতে লাগলো। এতক্ষণ হয়তো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি ড্রামা দেখছিল। খাবার দাবার সব গন্ধ হয়ে গেছে। পোলাও, রোস্ট, অন্যান্য সব আইটেম খাবার অনুপযোগী।
স্বাভাবিক। এতক্ষণ অবধি কি এসব খাবার খোলা রাখলে ভালো থাকে? মা ফ্রিজে খাবার কিছু তুলে রেখেছিলেন, কিন্তু নতুন কুটুমদের তিনি সেসব খাবার খাওয়াবেন না। ফ্রিজে রাখা মানে কি বাসি হয়ে যাওয়া, আর বাসি খাবার কি করে নতুন কুটুমদের খাওয়াবেন? তাই তিনি এখন নতুন করে সব কিছু রান্না করছেন। বাবা ফুল কাকা অনেকবার নিষেধ করলেও তিনি শুনলেন না। শ্রাবণ সামনের রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স জাতীয় খাবার কিনে আনলে মা নিজেই সবাইকে পরিবেশন করলেন। রান্নার কাজে মাকে সাহায্য করতে গেলে মা জোর করে আমাকে পাঠিয়ে দিলেন। তিনি একা একা এত দিক কীভাবে সামলান আমার বুঝে আসে না। ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসলে বাবা আমাকে ইশারায় আমার ঘরে যেতে বললেন। বুঝলাম বাবা হয়তো জরুরি কিছু বলবেন। ঘরে আসতেই বাবা অত্যন্ত গম্ভীর কণ্ঠে আমাকে বলল, এ বাড়িতে তো যা যা আছে সব কিছু ঠিকমতো গুছিয়ে নে মা, যাতে আর কখনো এ বাড়ির চৌখাট না মারাতে হয়। চলবে।